এখন মাঠের আজকের আলোচ্য বিষয় প্রমিলা ফুটবল। আর এই আলোচনার জন্য আমরা স্টুডিওতে এই মুহূর্তে পেয়েছি বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মাকসুদা খন্দকার সুখী। সুখী আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যেহেতু বাংলাদেশ নারী ফুটবল দলের ত্রিদেশীয় একটা সিরিজ চলছে, সেই সিরিজের প্রসঙ্গে আসবো। আজকে সন্ধ্যা 7টায় একটা ম্যাচ রয়েছে মালয়েশিয়ার বিপক্ষে। এরপরে 29 ডিসেম্বর মালয়েশিয়া এবং আজারবাইজান পরস্পরের বিপক্ষে খেলবে। আর 2 ডিসেম্বর আরও একটা ম্যাচ রয়েছে বাংলাদেশ আজারবাইজান, এবং র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে আজারবাইজান। তাদের বিপক্ষে বাংলাদেশের এখন বর্তমান যে দল, সেই দলের পারফরমেন্স কেমন প্রত্যাশা করেন আপনি? ধন্যবাদ ভাইয়া প্রথমে আপনাকে, এবং এখন মাঠে আমাকে দাওয়াত দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আজকে যেহেতু মহিলা ফুটবল নিয়ে কথা হচ্ছে, সেখানে একটু পিছন দিকে যেতে হয় আমাকে, কারণ আমি হচ্ছি এমন একজন প্লেয়ার যে তৃণমূল থেকে চলে আসছিলাম এই মহিলা ফুটবলে। তো এখন অনেকেই জানে না যে মহিলা ফুটবল 2002 সাল থেকে 3 সাল থেকে আমরা শুরু করেছিলাম, আর এখন সবাই বলতেছে যে 2010 সাল থেকে নাকি মহিলা ফুটবল শুরু। আমি একজন মানুষ যে এখনও বেঁচে আছি, যে ফুটবলটাকে প্রথম থেকে দেখে এসেছি এবং খেলে এসেছি। আমি জাতীয় দলে প্রথমে সুযোগ পাই 2006 সালে। এর আগে থেকে খেলা শুরু করি, এবং আপনি যেহেতু ফুটবল খেলা নিয়ে কথা বলছেন, মহিলা ফুটবল এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আর আমাদের জন্য অনেক বড় বিষয় ছিল, কারণ আমরা তখন কোনো র্যাঙ্কিং ছিল না, কোনো ফ্যাসিলিটিস ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা শুধু ভালোবেসে ফুটবল অনেক কিছুর বিপক্ষে যুদ্ধ করে অনেক যুদ্ধ করেছি। মৌলবাদীদের একটা পার্ট ছিল আমাদের জীবনে, সেটা অনেক চড়াই উতরাই করে কিন্তু আজকে আমি মাকসুদা খন্দকার সুখী আপনার পাশে দাঁড়িয়েছি এবং আজকে কথা বলছি। আমরা সেই প্রান্তিক নারী ফুটবলের সেই গল্পটা অবশ্যই শুনবো, এবং সেটার আগে আমরা একটু জানতে চাই যে বাংলাদেশের নারী জাতীয় ফুটবল দলটা তো অনেকটাই তারুণ্য নির্ভর, এবং বাংলাদেশের কন্ডিশন আমরা জানি একটু স্লোইশ কন্ডিশন থাকে, ফুটবল মাঠে খুব একটা গতি থাকে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বা অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। এই মাঠের প্রস্তুতি নিয়ে সেখানে গিয়ে বাংলাদেশ কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অনেক কথাই গণমাধ্যমে আমরা শুনছি যে এই মহিলা ফুটবলকে নিয়ে অনেক পাইপলাইন, অনেক কাজ করবে, অনেক জায়গায় গিয়ে তাদেরকে ট্রেনিং করানো হবে। সেগুলো কিছুই হয়নি, সেগুলো এক সাইডেই রাখি। এবং আমি বলতে চাই যে যেই মেয়েরা আছে যারা এখন ক্যাম্প করছে বা খেলছে, তাদেরকে নিয়ে, এবং তাদেরকেও বলতে চাইবো, ছোট ছোট বোনদের, তারাও যেন এই টিমটাকে নিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে এই সিরিজটা শেষ করে, যে ত্রিদেশীয় সিরিজটা ওটা শেষ করে এবং অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এটাই হচ্ছে আমার বার্তা। অস্ট্রেলিয়ার সেখানে উত্তর কোরিয়া রয়েছে, আরও বেশ কিছু দল রয়েছে যারা বেশ শক্তিশালী এবং র্যাঙ্কিংয়ের টপ র্যাঙ্কিংয়ের, যদি আমি সেরা, বেশিরভাগ দলই র্যাঙ্কিংয়ের সেরা 20-এর মধ্যে। সেই জায়গাতে এক্সপিরিয়েন্সের অভাবটা আপনি অনুভব করেন কিনা এই দলটাতে? যেহেতু অনেক বড় দল, শক্তিশালী প্রতিপক্ষ, আমাদের সাবিনা খাতুন, সঞ্জিদা, কৃষ্ণা, অবশ্যই ওদের অভাবটা সবচেয়ে বেশি হবে আমার মনে হয়। আর আমি মনে করি যে এক্সপিরিয়েন্স প্লেয়ার এই গেমসের জন্য অনেক বেশি দরকার, কারণ আমি একজন সাবেক ফুটবলার। আমি চাইবো যে মাঠে যদি এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে, তাহলে অবশ্যই গেমটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর আপনি এক্সপিরিয়েন্সের কথা বলছিলেন, সেই জায়গাতে কোচ পিটার বাটলারকে যখন গতকাল প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছে, সাবেক নয়, তারা তো এখনও জাতীয় দলের ফুটবলারই, তবে এই ত্রিদেশীয় সিরিজের 23 জনের দলে নেই, তবে চুক্তিবদ্ধ ফুটবলার, এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে তাকে যখন প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন এই প্রশ্ন না করাই ভালো, অর্থাৎ সাবিনা খাতুন, সঞ্জিদা কিংবা মাসুদাদের বা মাসুরাদের চ্যাপ্টার কি ক্লোজড? আপনার কাছে কি মনে হয়? না, এটা চ্যাপ্টার ক্লোজ করা গেলে মানে আমার মতে এটা পিটার বাটলারকে আমি অনেক সম্মান দেখাবো, কারণ পিটার বাটলার একজন ভালো কোচ, একজন সফল কোচ আমি বলবো, কারণ উনি না হলে আমার মনে হয় যে আমাদের এত সাফল্য আসতো না। কিন্তু আমি আমাদের দেশের কোচদেরকে বলছি না তারা পিছিয়ে আছে, আমি আমার দেশীয় কোচদের কাছেই আন্ডারেই কিন্তু আমি প্র্যাকটিস করেছি, খেলেছি। আমি ছোটন স্যারের কথা বলবো, এবং আমি আবু ইউসুফ স্যারের কথা বলবো, তার চাঁদ স্যারের কথা বলবো, বাদল স্যারের কথা বলবো। আমি কার নাম না নিব, মালু স্যারের কথা বলবো, সান্টু স্যার ছিলেন যিনি আমেরিকান এখন প্রবাসী, ওনার কথা বলবো। আমি সব অনেক কোচদের নাম বললেন, তাদের কি আসলে সঠিকভাবে মূল্যায়ন করছে? তাদের সঠিকভাবে মূল্যায়ন করেছে বা করছে কিনা আমি জানি না, তবে তাদেরকে অনেক সম্মান দিব, কারণ ওনারা না থাকলে আমরা মহিলা ফুটবল এত এগোতে পারতাম না। এখন সঞ্জিদা বা মাসুরা বা মনিকা চাকমা, মারিয়া মান্ডা যারাই আছে, তারা কিন্তু এই পর্যায়ে আসতে পারতো না যদি মহিলা ফুটবলটাকে আমরা
সাবেক ফুটবলাররা বা সাবেক যে কোচ ছিলেন তারা যদি এতটা এগিয়ে না নিয়ে আসতো। আর পিটার বাটলারের কথা যেটা জিজ্ঞাসা করলেন, পিটার বাটলার একজন সফল কোচ, এটা আমি অবশ্যই বলবো। উনি একজন ভালো ব্যক্তিত্ব, আমি জানি, যতটুকু জানি আর কি। কিন্তু আমি মনে করি দলে আপনার এই প্লেয়ারদের সাবেক মানে যেই প্লেয়াররা ওরা হচ্ছে মানে এক্সপিরিয়েন্স, আমি এক কথায় বলবো ওদেরকে অবশ্যই দরকার। এটা পিটার বাটলার কেন বললেন যে উনি শুনতে চান না, এটা একান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার এবং ওনার ভিতরেই ছেড়ে দিচ্ছি, এটা নিয়ে কথা বলবো। ক্লাসটা অনেকটা ওই সাবেক ফুটবলারদের সাথে তাদের যে বিদ্রোহ, সেটা হয়তোবা কোচ পিটার বাটলার এখনো মনে রেখেছেন, কারণ অনেকটাই মনে করা হয় নারী ফুটবল দলে কোচ পিটার বাটলার সর্বেসর্বা, তিনি যেই ধরনের ডিমান্ড করেন সেটাই বাফুফে তাকে দেওয়ার চেষ্টা করে। তো এই সমস্যার সমাধান হোক, সাবিনারা আবারও ফিরুক, মাসুরা যতটুকু আছে দেয়ার জাতীয় দলকে সেটাই দিবে। এবার আপনার গল্পে একটু ফিরতে চাই। আপনি নারায়ণগঞ্জ যেই প্রমিলা ফুটবল দলের একাডেমি আছে সেখানকার সহসভাপতি হিসেবেও আছেন। তো এই প্রান্তিক ফুটবল নিয়ে বিভিন্ন সময় কথা হয়, ঘরোয়া ফুটবল লিগটা কেন হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন ওঠে। তবে আসলে ঠিকঠাকভাবে মূল্যায়ন করা হচ্ছে, কি মনে হয় আপনার? না, আমি একেবারে এক বাক্যে বলবো যে ওইভাবে মূল্যায়ন আমাদের করা হচ্ছে না। যেহেতু আমরা ইতিমধ্যে দেখতেছি যে পুরুষ ফুটবলই হচ্ছে না, সে জায়গায় মহিলা ফুটবল তো অনেক দূরের কথা। আর আমি চাইবো আমাদের প্রেসিডেন্ট আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তাবিদ আউয়াল স্যার, আমি ওনার কাছে আপনাদের মাধ্যমে সবিনয় নিবেদন করব যে অতি শীঘ্রই মহিলা ফুটবল এবং পুরুষ ফুটবল নিয়ে ওনারা কাজ করুক এবং তৃণমূল থেকে কাজ করুক। কেননা এই তৃণমূল থেকে আমরা কাজ করি, আমরা 64-65 জেলায় আমরা কাজ করি, সেগুলোকে মূল্যায়ন করুক। কেননা প্লেয়াররা সারা বছরই ফুটবল খেলে, সারা বছর প্র্যাকটিস করে, কিন্তু তাদের কোনো মূল্যায়ন নেই, খেলা নেই। মূল্যায়নের কথা বলছিলেন আপনি, আসলে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়? মানে বাফুফে কি আপনাদেরকে নজরদারি করছে না, নাকি আপনারা তাদের কাছে অ্যাপ্রোচ করছেন তারা সেটাকে গুরুত্ব দিচ্ছে না? মানে বিষয়টা কি? আমি সেই দিকে থেকে বলতে চাইবো, আমাদের দুইটা একাডেমি, আমার বাবা আমি প্রথমে পরিচয় দিচ্ছি, আমার বাবা হচ্ছে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি এবং বঙ্গবীর কোচিং সেন্টার নামে আমার বাবার দুইটি দল আছে। আমার বাবা প্রয়াত, উনি মারা গেছেন দীর্ঘ 8 বছর আগে। উনি ফুটবল কোচ, ওনার নাম হচ্ছে মুসলিউদ্দিন খন্দকার বিদ্যুৎ, সবাই ওনাকে চাচা বলে জানে। ওনার হাতে আমার হাতে করি, আমার বাবার হাতে। তো উনি হচ্ছে মূলত চাচ্ছিলেন যে এই ফুটবল টিমটাকে, ছেলে এবং মেয়ে উভয় দলটাকে একটু বাংলাদেশের পরিচিত পাওয়ার জন্য, কিন্তু মানে যেই পরিচয়টা আমরা পাবো সেটা কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন পাই না। আমি একটু পিছন দিকে যেতে চাইবো, তখন ছিলেন হচ্ছে বাচ্চু স্যার, ডানা আপা, ওনারা কিন্তু আমাদের মহিলা ফুটবল মানে এতটাই উপরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সাপোর্টের কারণে পারেনি। সাপোর্টটা ঠিক কোথায় ঘাটতি সেটা? সাপোর্টটা হচ্ছে আমার মনে হয় ফিফার আন্ডারে হচ্ছে সবকিছু হয়। ফিফায় যদি ওইভাবে মানে আমাদেরকে প্রেরণ করা হতো বা আমাদের ফুটবলটা আরেকটু গ্রো আপ হতো, আমার মনে হয় ওই আপনার কি ঘাটতি ছিল। তখন তো আর পিটার বাটলার ছিল না, আরও বিদেশি কোনো টেকনিক্যাল ডাইরেক্টর ছিল না যে আমাদের সময় এরকম কোনো কিছু হবে। তারপরও দেশীয় যে কোচ ছিলেন তারা আমাদেরকে মন্দ প্র্যাকটিস করিয়েছে বা আমাদের রেজাল্ট আসে না এমন কিন্তু না। আমরা কিন্তু দ্বিতীয় ইন্দো বাংলাদেশ গেমসে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হই, সেটা কিন্তু আমাদের ডালিয়াপুও কিন্তু সেটা নেতৃত্ব করেছেন এবং ডালিয়াপুর গোলেই কিন্তু আমরা ইন্দো বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন হতে পেরেছি। আমি যেটা একটু নির্দিষ্টভাবে আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে আপনি মানে দেশের বাইরে এই ফুটবল লিগগুলো খেলার কথা বলছিলেন। জি, দেশের ঘরোয়া ফুটবলেরই তো কোনো সেরকম মানে সুনির্দিষ্ট অবকাঠামো নেই, তো সেখানে আসলে এটা কি অনেক বড় স্বপ্ন হয়ে যাচ্ছে না আপনাদের জন্য? বড় স্বপ্ন তো অবশ্যই সবাই দেখে। আর আমরা যেহেতু মহিলা ফুটবল আস্তে আস্তে ডে বাই ডে গ্রো আপ করছে, কিন্তু আপনি যদি দেখেন যে মহিলা ফুটবলটাকে যদি ওইভাবে মূল্যায়ন করা হতো যে দেশের বাইরে গিয়ে কয়েকটা ম্যাচ খেলানো হবে বা দেশের ভিতরে যদি কর্পোরেট লিগ হয় বা আমাদের দেশে আগে মানে আমাদের সময়ে হতো আপনার কর্পোরেট লিগ হতো, তারপর হচ্ছে মানে এক বছরই হয়েছে, তারপর হচ্ছে দেশীয় যে লিগগুলা, তারপর হচ্ছে আপনার আন্ডার 17 বা 15 বা 12, এগুলো কিন্তু এই তৃণমূল থেকে কিন্তু উঠে আসা মেয়েদেরকে উচিত যে খেলাগুলো স্টার্ট করা, কিন্তু সেগুলো আমাদের ফুটবল ফেডারেশন করছে না। এবং 64 জেলায় যদি এগুলোকে একটু মানে গ্রো আপ করতো, মানে টিমগুলোকে নিয়ে আসতো ঢাকায়, এগুলো মানে যেমন ওই যে আপনার বিভিন্ন লিগ হয় না, যে ছোটোখাটো লিগ হয়, জেলায় জেলায় লিগ হয়, সেগুলোও হচ্ছে না। সেগুলোও যদি করে তাহলে এখান থেকে মেয়েরা উঠে আসবে। নারায়ণগঞ্জে ঠিক কতদিন ধরে লিগ হয় না বলতে পারবেন? নারায়ণগঞ্জে প্রায় আমার মতে প্রায় 15 বছর তো হবে, 15-16 বছর তো হবেই, তার মানে আপনারা আর বেশি হবে। শুরু করেছিলেন যে সময়টা আপনি বলছিলেন 2006 সালে ন্যাশনাল টিমে আপনি খেলেছেন, সেই সময়টাতে লিগ ছিল চলমান?
হ্যাঁ 2006 থেকে 2007, 8, 9 9 সাল পর্যন্ত আমার লিগ হয়েছে। এরপরে 10, 11, 12 সালে আবার লিগ শুরু হয়। এমন করে আর কি 2-3 বছর পর পর যদি লিগ হয় তাহলে যারা আমরা সারা বছর প্র্যাকটিস করি তারা কিন্তু একদম পিছনে পড়ে যায়। আর আমাদের যখন 2008 সালে আমি প্রথম বাংলাদেশি ফুটবলার, মহিলা ফুটবলার হিসেবে প্রথম 2008 সালে গোল করি, সেটা হচ্ছে আপনার ভারতের উড়িষ্যার সাথে। মানে আমরা হচ্ছে বাংলাদেশ ফুটবল একাদশ আর ওরা হচ্ছে উড়িষ্যা একাদশ। তো এই প্রথম ম্যাচে আমি গোল করি এবং সেই দিন থেকে এই পর্যন্ত মানে ফুটবলকে নিয়ে বা ফুটবলকে ভালোবেসে সব কিছু করে আসছি, কিন্তু ওইভাবে মূল্যায়নটা আমাদেরকে দেওয়া হয় না। ডালিয়াপুর কথা বলি, ডালিয়াপু একজন মোস্ট অফ দ্য আমাদের মানে ইন্সপিরেশনের একটা জায়গা, কিন্তু এই মানুষটাকে ওইভাবে মূল্যায়ন করে না। ফুটবল ফেডারেশন যদি ডালিয়াপুর মতো বা আমাদের মতো মানুষদেরকে একটু কিছু হলেও ওইখানে রাখতো বা জায়গা করে দিত, আমরা কিন্তু একটা গাইডেন্স হিসাবেও বা একটা সাবেক ফুটবলার হিসেবেও যদি আমরা একটু ওনাদেরকে কিছু বলতে পারতাম বা মহিলা ফুটবলের জন্য যদি একটু কাজ করতে পারতাম, আমাদেরকে ভালো লাগতো। আপনারা কখনো বাফুফেতে অ্যাপ্রোচ করেছেন কিনা এই বিষয়ে যে আপনারা কাজ করতে চান? সেই আগ্রহ না, আসলে আমরা সেই আগ্রহ দেখাবো কি করে, কারণ আমরা ওই জায়গাটায় তৈরি করতে পারিনি। কেন পারিনি? কারণ যেহেতু এখন নতুন কমিটি গঠন হয়েছে, আর আগে হয়তোবা সালাউদ্দিন স্যারের আমলে যে একটা গঠন হয়েছে সেখানে আমাদেরকে জায়গা মানে ওনারাই হয়তোবা মানে মনে করেনি যে আমরা যোগ্য। তা আমি তাবিদ আউয়াল স্যারের কাছে বলবো আপনাদের মাধ্যমে যেন আমাদের দিকে একটু নজর দেয়। আমরাও মহিলা ফুটবল নিয়ে কাজ করেছি, মহিলা ফুটবল দেশকে আমরা রিপ্রেজেন্ট করেছি, কিছু হলেও দিয়েছি। আমরা ইন্দো বাংলাদেশ গেমসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা এসএ গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছি, আমরাও কিন্তু দেশের জন্য কিছু করেছি। মনিকা চাকমা, তারপর ঋতুপর্ণা চাকমা, সাবিনা, ওরা এই পর্যন্ত এসেছে আমাদের জন্যই, কিন্তু আমরা কিন্তু ফুটবলটাকে শুরু করেছি, এই পর্যন্ত খেলে এসেছি বিদায় ওরা এখন মহিলা ফুটবলে অনেক অগ্রসর। মেয়েদের ফুটবলে অনেক গ্লোরি সাফল্যের গল্প, তবে আরও কিছু গল্প আছে, আপনাদের কাছ থেকে সেই গল্পগুলো জানবো। পেছনের যেই সাফল্যের গল্পগুলো আড়ালে পড়ে গেছে। আলোচনা করছিলাম প্রমিলা ফুটবল নিয়ে, আর আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন নারী জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মাকসুদা খন্দকার সুখী। আমরা বিভিন্ন সময় আমাদের যে নারী ফুটবল জাতীয় দল তাদের নিয়ে অনেক সাফল্যের গল্প শুনেছি, তবে এই সাফল্যের যে সিঁড়িটা, বেসমেন্টটা, সেটা আসলে কিভাবে কেমন ছিল সেটা নিয়ে কথা বলার জন্য অবশ্যই সুখী আপুকে পেয়েছি আমরা। সেই গল্পগুলো জানবো। আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা সাফল্যের গল্পের পেছনের কিছু ইতিহাস থাকে, যেটা যুদ্ধের, যেটা প্রতিবন্ধকতা জয় করার, সেই প্রতিবন্ধকতা আপনি জয় করেছেন এবং নারী দলের আপনি মানে ন্যাশনাল নারী দলের প্রথম ফুটবলার হিসেবে আপনি গোল করেছিলেন। সেটার আপনার কোনো পদক নেই, মানে যদি একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। না, সেটার কোনো পদক নেই, গুটি কয়েক ছবি আছে যেটা এখনো রেখে দিয়েছি এবং মনে ধারণ সর্বসাকুল্যে এটাই সম্বল, এটাই সম্বল। কারণ তখন ফুটবল ফেডারেশন থেকে বা কোথাও থেকে কিছুই পাওয়া হয়নি এবং তখন ছিল বাচ্চু স্যারও নেই, উনি থাকলে হয়তো বা কিছু একটা পেতাম। ওনাকে অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং যে গোলটা করেছি সেটা খুবই সুন্দর এবং দেখার মতো গোল ছিল। সুইনু প্রু মার্মা আপনারা চিনবেন, ওনার পা থেকে বলটা নেওয়া এবং ইতিমধ্যে দেখেছেন যে হামজা ভাইয়া যেই গোলটা করেছেন বা রাকিব ভাইয়া যেই মোরসালিনকে বলটা দিয়েছে, অনেকটা এমনটাই আমার গোলটা ছিল এবং সেই গোলটা দেখে আমি আমার স্মৃতিচারণ করে নিয়েছিলাম। এই তো। আর এখন আপনারা বেশ কয়েকজন সাবেক ফুটবলারও ছিলেন, ডালিয়াপুর কথা বলছিলেন, মার্মাপুর কথা বলছিলেন, আপনি নিজেও ছিলেন। এই যে জাতীয় দল কিংবা আপনি যদি বাফুফে বলি, সেইখানে তো আসলে সাবেক ফুটবলাররাই থাকবেন কর্মকর্তা হিসেবে, বিভিন্ন দায়িত্বে তারা ফুটবলারদের নার্চার করবেন, এটাই তো হওয়ার কথা। সেটা আসলে কেন হয়নি এবং মানে এটার দিক থেকে আপনাদের দিক থেকে কতটা আসলে তাদের সাথে যোগাযোগের অভাব ছিল কিংবা তাদের দিক থেকে আসলে কতটা গাফিলতি দেখেন? এটা আমি গাফিলতি বলবো কিনা আমি জানি না, তবে উচিত ছিলেন যে আমাদের সবাইকে ডাকার। সবাই জানে যে মহিলা টিমের যে ম্যানেজার আছে মাহমুদা আক্তার অনন্যা, সে আমাদের নারায়ণগঞ্জ থেকে, সে এখনও আছে। মাহমুদা শরীফা অদিতি, উনি এখন আমাদের ফেডারেশনের একজন সদস্য দায়িত্বে আছেন, কিন্তু সবাইকে তো ডাকতে হবে। আমরা যারা সাবেক প্লেয়ার ছিলাম, যেমন আমি কিছু নাম না বললেই নয়, ডালিয়াপু এর মধ্যে 1 নম্বর, তারপর হচ্ছে তৃষ্ণাদি, সুইনুপ্রু মার্মা, মাইনুপ্রু মার্মা, নুবাই চিং মার্মা, তারপর সুইনু চিং, আমি মাকসুদা খন্দকার সুখী, আমাদের নারায়ণগঞ্জের সুরভি আক্তার রীতি, আসিয়া খাতুন বিথি, এখন বিকেএসপির কোচ, মানে এত প্লেয়ার আছে যারা একজন বিভিন্ন দায়িত্বে আছেন।
হ্যাঁ। কিন্তু বাকিরা আসলে কোথায় আছেন? বাকিরা সবাই আড়ালে আছি, ওইভাবে মূল্যায়ন পাইনি বিদায় আমরা আড়ালে আছি। আর বাফুফের যে একটা কর্মসূচি গিয়েছে গত অনেক বছরই, যেটা হচ্ছে সি লাইসেন্স, বি লাইসেন্স বা এ লাইসেন্স, এগুলা কিন্তু সবাই করতে পারেনি। যেমন আমি করতে পারিনি, আমার ওইভাবে সুযোগ হয়ে ওঠেনি। এবং এই আমাদেরকে সাবেক প্লেয়ারদেরকে কিন্তু খুঁজেও আনা হয়নি যে আমরা কোথায় হারিয়ে গেছি, বা এমন একজন মানুষ যে 2008 সালে প্রথম গোল করে বাংলাদেশকে অনেক বেশি খুশিতে ভাসিয়েছিলেন। আমার কাছে এখনও পেপার কাটিং আছে যে সুখীর গোলে বাংলাদেশ সুখী, মানে এমনভাবে মূল্যায়ন তখন করেছিলেন পেপারে, পত্রিকায়, বা আপনাদের মতো এমন জার্নালিস্টরা আমাদেরকে খুশির সাগরে ভাসিয়েছিলেন। কিন্তু এখন 2025-এ এসে সবাই বলছে যে মহিলা ফুটবল নাকি 2010 সালে শুরু হয়েছে। খুবই দুঃখজনক ভাইয়া এই ব্যাপারগুলো। সেই দুঃখের স্মৃতিগুলো আসলে আমরা এভাবে বইতে চাই না। দুঃখের স্মৃতিগুলো সুখ স্মৃতিতে রূপান্তরিত হোক, সেটা প্রত্যাশা করি, এবং যারা সংশ্লিষ্ট বা দায়িত্বশীল আছেন তারা সেটা প্রত্যাশা করবেন। এখন যেতে চাই আপনাদের যেই নারায়ণগঞ্জের একাডেমি রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই ধরনের একাডেমিগুলো রয়েছে। আপনারা শুরু করেছিলেন, একাডেমির গ্লোরি ছিল, তখন সাফল্য ছিল, সুনাম ছিল। এখন আসলে একাডেমির কি অবস্থা? আপনি জেনে খুব অবাক হবেন যে নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি আমরাই প্রথম 64 জেলার মধ্যে প্রথম শুরু করি, এবং এটা হচ্ছে আপনার 2002 সালে, 3 সালে এবং 2004 সাল থেকে আমি মূলত এই দলটাকে একদম গ্রো আপ করি। আর এই দলটায় আমি শুধু আমি প্রথম মহিলা ফুটবল শুরু করি, এবং আমার মুখে বাক্য ছিল যে আব্বু, তুমি যে ছেলে ফুটবলকে প্র্যাকটিস করাও, আমারও ফুটবল খেলতে ইচ্ছে করে। তখন বাবা বলল যে মহিলারা তো ফুটবল খেলে না, মেয়েরা তো ফুটবল খেলে না, মেয়েদের তো ফুটবল নেই, তো তুমি কিভাবে খেলবে? আমি বলেছি যে আমি তোমার কাছে প্র্যাকটিস করব, ফুটবল খেলবো, আমি ফুটবল খেলতে চাই, এবং মহিলার ফুটবল খেলে না, মহিলা ফুটবল খেলবো, আমি ছেলে সেজে তারপর খেলবো। আমি চুল কাটতাম, আমি হাফ প্যান্ট পরতাম, জার্সি পরে আমার বাবার সাথে হাত ধরে আমি ফুটবল মাঠে যেতাম। তখন থেকে আমার উৎপত্তি। আর 2004 সালে আমি 11 জন নিয়ে একটা ফুটবল টিম গঠন করি। আমার পাড়া মহল্লার আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদেরকে নিয়ে আমি এই মহিলা ফুটবলটা শুরু করি। এবং আপনি জেনে আরও অবাক হবেন যে মহিলা ফুটবল যখন আমি শুরু করি তখন আমাদের জার্সি ছিল না। আমরা প্যান্ট আর হচ্ছে গেঞ্জি, মানে যেটা আমরা স্বাভাবিক গেঞ্জি পরি বা টি শার্ট পরি, সেগুলো পরেই আমরা প্রথম শুরু করি। এবং বলটা ছিল ফুটবলের চেয়েও অনেক গুণ ছোট, এবং এই ফুটবলটাকে যে লাথি মারতে হয়, গোল করতে হয় বারে, সেটা আমরা জানতাম, এবং সেটাই আমরা প্রথম শুরু করি এবং খুবই আনন্দ নিয়ে ফুটবল শুরু করি। এখন যে ফ্যাসিলিটিস, এখন যেই ফুটবল নিয়ে কাজ করা, সেগুলো কিন্তু তখন ছিল না। বর্তমান একাডেমির অবস্থাটা কেমন একটু যদি তুলে ধরতেন? বর্তমান আমার একাডেমির অবস্থা খুবই আমি বলবো খারাপ, কারণ কোনো ফ্যাসিলিটি নেই। আমার নারায়ণগঞ্জ ফুটবল ফুটবল যেই সংস্থা আছে তারাও আমাদের এগিয়ে আসে না। আমরা যে লিগগুলো হয় সেগুলোতে পার্টিসিপেট করতে পারি না, এবং লিগ তো না হয় বললেই চলে, একটা দুইটা লিগ হয়, সেগুলো আপনার অন্য জেলায় গিয়ে হয়, সেটার একটা কস্ট আছে, আমরা সেগুলো ব্যয় করতে পারি না। তো নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি এখন সুরভি আক্তার ইতি, ও হচ্ছে আমারই সহকারী একজন প্লেয়ার ছিলেন, জাতীয় দলে খেলেছেন অনেক বছর। তো সে এখন আমার টিমটাকে দায়িত্ব নিয়েছেন, সে কোচ কাম ম্যানেজার কাম সব কিছু। ও এখন একের মধ্যে অনেক, ও হচ্ছে এখন আমার এই টিমটার বাবা মা। কতজন ফুটবল খেলোয়াড় আছেন আপনার একাডেমিতে? আমার এখন একাডেমিতে আছে প্রায় 30 থেকে 40 জনের মতো, কিন্তু সবাই আসতে পারে না এই কারণে যে আমার একটা ভাড়া দরকার হয়, একটা খাবার দরকার হয়। আর আপনি জানবেন যে ফুটবল ছেলে হোক মেয়ে হোক, তারা কিন্তু একদম আমি একদম স্বাভাবিকভাবে বলছি যে গরিব থেকেই উঠে আসে। বড়লোকের ছেলেমেয়েরা কিন্তু ফুটবল নিয়ে কাজ করে না, গরিবরা যারা আছে তারাই কিন্তু ফুটবলটাকে ভালোবাসে এবং ফুটবল নিয়ে কাজ করে। তো সেই অর্থে বলবো যে আমাদের যদি ওরকম ফ্যাসিলিটি দেওয়া হতো নারায়ণগঞ্জ থেকে বা ঢাকা থেকে বা ফুটবল ফেডারেশন থেকে, যে এই একটা দল আছে, সেই অদ্যপ্রান্ত থেকে এই দলটা নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি, এই একাডেমিটাকে নিয়ে যদি একটু কাজ করে, এখান থেকে কিন্তু অনেক প্লেয়ার আমরা এসেছি, এখান থেকে আমরা 11 জন ফুটবল প্লেয়ার খেলেছি। এবং আপনি জানবেন এখনও কিন্তু অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 17 টিমে কানন রানী বাহাদুর, ও কিন্তু আমার নারায়ণগঞ্জের প্লেয়ার এখন আছে, কিন্তু এই দলে ত্রিদেশীয় খেলায় ও নেই, বাদ পড়েছে হয়তোবা। কিন্তু আমি চাই যে আমার নারায়ণগঞ্জ জেলা থেকে আরও প্রমিলা ফুটবল উঠে আসুক, কিন্তু একটু নজরদারি তো করতে হবে।
আমি এই জন্য তাবিদ আউলাদ স্যারকে অনেক রিকোয়েস্ট করব যেন আমার এই দলটাকে বা আমার মাঠে যেন একটু ঘুরে দেখে আসে। আমি প্রতি বছরই মানে আমি সবাইকে এই কথাগুলো বলি বা প্রতি বছরই আমি চেষ্টা করি যে আমার টিমটাকে একটু দেখুক বা আমার টিমটাকে আমার প্লেয়ারদেরকে দেখুক, যেন এই প্লেয়ার আমার মানে প্রতিনিয়ত প্র্যাকটিস হচ্ছে। মানে সেখানে কি আপনি এই ধরনের কোনো কিছু চাচ্ছেন যে একটা ক্যাম্পেইন আয়োজন করবে যেখান থেকে মেধাবী ফুটবলার যারা তাদের অবশ্যই বাছাই করে নিয়ে এটাই তো করা উচিত, তাই না? 64 জেলায় যে ফুটবলাররা তৈরি হচ্ছে সেগুলোকে কিন্তু এই ক্যাম্পেইনের মাধ্যমেই কিন্তু পরখ করা যায়, কিন্তু সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু আগেও করা হয়েছে 2009-10 সালে আপনার একটা ট্যালেন্ট হান্ট হয়েছে, সেখান থেকে কিন্তু প্লেয়ার বাছাই করে এনে আমরা সেই 20 জনের মধ্যে আমিও একজন, আমরা এসএ গেমস খেলেছি, সেখান থেকে আমরা ইন্দো বাংলাদেশ খেলেছি, মানে অনেকগুলো গেমস আমাদের এই ট্যালেন্ট হান্ট থেকে হয়েছে। এইভাবে যদি মেয়েদেরকে মূল্যায়ন করে বা সমস্ত জেলা থেকে যদি বের করে নিয়ে আসে তাহলে কিন্তু ভালো হয়। আর আমার একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস হয়, প্রতিদিন বাচ্চারা আসা যাওয়া করে, এটার একটা টি-ডে খরচ আছে, এটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটা কিন্তু করে না। কিন্তু আমার সিটি কর্পোরেশন মানে যে আমাদের সিটি কর্পোরেশনের যে সেরিনা হায়াত আইবি আপা আছে, তিনি আমাদেরকে কিছু মূল্যায়ন দিতেন, এখন তিনি নেই। আমাদের মেয়র ছিলেন, উনি সাবেক মেয়র, তিনি আমাদেরকে 5,000 করে টাকা দিতেন। সে 5,000 টাকাটা কিন্তু অনেক বেশি না। এখন মানে জেলা প্রশাসক উনি বসেছেন, উনি আমাদেরকে এটা দেয়, কিন্তু খুবই চড়াই উতরায় ভাইয়া পোহাতে হয়, যেতে হয়, কাগজ দিতে হয়, সাইন করতে হয়, নিশ্চয়ই বিভিন্ন কিছু। অবশ্যই নানান ধরনের ব্যয় আছে। আমি বিদ্রোহী ফুটবলারদের কথা বলছিলাম, তাদের সাথে এই যে অনেকদিন ধরে তারা ন্যাশনাল টিমের বাইরে, তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা? সাবিনা মাসুরা কিংবা কৃষ্ণা সানজিদাদের সাথে? না, এখন ওদের সাথে আমি একটু ডিভাইডেড আছি, কথা বলা হয় না, কিন্তু ওদেরকে আমি দেখি, ফলো করি। সবাই ফেসবুকে, আপনি জানেন যে ফেসবুকে এখন একটা মাধ্যম, ফেসবুক দিয়ে দেখি ওদেরকে, মানে কথা বলা হয় না। কিন্তু আমার মতে যারা ফুটবলকে ভালোবাসে, আমরাও ফুটবলকে ভালোবাসি, তাই এখনও কিন্তু যুক্ত আছি। আপনারা ডেকেছেন, এসেছি, কথা বলছি। আমি চাইবো যে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে সবাই কিন্তু ফুটবলকে ভালোবেসেই এই জায়গাতে আছে। তো আমি চাইবো এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা আছে তাদেরকে যেন ডাকা হয়, তারাও দেশের জন্য কিছু করেছে, সুনাম বয়ে এনেছে। আমরা সাব জয়ে দেখেছি, আর সাব জয়ে যারা ছিলেন, সাবিনা যারা ছিলেন, তারা কিন্তু অবশ্যই এখানে খেলার দাবি রাখে আর কি। যেই ধরনের গ্লোরির মধ্যে তারা ছিলেন, এইখান থেকে যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তখন আপনারা সাবেক ফুটবলাররা আপনাদের সেখানে কোনো ভূমিকা রাখার জায়গা ছিল কি না, কি মনে করেন? অবশ্যই ভূমিকা রাখা তো অবশ্যই যায়, কিন্তু আমরা আসলে যারা ফুটবল নিয়ে কাজ করেছি, যারা আমরা সাবেক, তারা কিন্তু আসলে ওইভাবে মূল্যায়ন পাইনি, এই জন্য কিন্তু পিছনে পড়ে গিয়েছি আমরা। সেই আপনারা যেই ভাগ্য বরণ করেছেন, দুর্ভাগ্যই বলবো, সেই ভাগ্যটা কি আসলে সাবিনা সানজিদা বা মাসুরাদের ক্ষেত্রেও হতে যাচ্ছে কিনা? আমি চাইবো সেটা যেন না হয়, কারণ আমি চাইবো ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। ওরা কিন্তু ভুটান লিগ খেলে এসছে, এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক না, যে বাইরের দেশে লিগগুলো হচ্ছে বা বাইরের দেশে ওরা খেলে আসছে, বাংলাদেশে কোনো লিগ হচ্ছে না। এবং বাইরের দেশেও তো ওদেরকে হয়তো বা প্রশ্নবিদ্ধ করেছে, তোমাদের দেশে কি লিগ হয় না, তোমরা আমাদের দেশে এসে খেলছো, এই ব্যাপারটা কিন্তু অনেক কিছু। তো আমি চাইবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাটলার স্যার, উনি যেন অবশ্যই ওদেরকে ক্ষমা করে দেন, এবং উনি ওনার জায়গায় ঠিক আছেন, এটাও আমি ভাববো। এবং কি ভাইয়া, একটা কথা বলতেই হয় যে আমরা যখন খেলেছি, আমরা কিন্তু ফুটবলের জানতাম না, আমরাও কিন্তু ফুটবলকে ভালোবেসে শিখেছি, এবং আমাদের যে কোচগণ ছিলেন তারাও কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন হিসেবে আমাদের প্র্যাকটিস করেছেন। তা আমিও আমার ছোট বোনদেরকে বলবো, ডিসিপ্লিনটা হচ্ছে মেন ব্যাপার, আর ডিসিপ্লিন যার নাই সে কিন্তু ভালো ফুটবলার হতেও পারবে না। ডিসিপ্লিন ফার্স্ট। আর লিগের কথা বলছিলেন, লিগ ফিরুক, এবং একই সঙ্গে আপনাদেরও মূল্যায়ন করা হোক, আপনারা ফুটবল দলকে অনেক এগিয়ে নিয়ে যান, এবং নারী ফুটবল দলের যেই সাফল্যের জাদুঘর থাকবে, সেই জাদুঘরে আপনাদের পেছনের গল্পটাও স্থান পাবে, এটাই আসলে প্রত্যাশা করবো। আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন